শুনব চতুর্থ গল্প শওকত ওসমান রচিত জন্ম যদি তব বঙ্গে। এই গল্পটি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে 1971 সালের 20 সেপ্টেম্বর প্রচারিত হয়েছিল। দাঁড়াও পথিকবর, এই দেশে তো তোমার জন্ম, একবার দাঁড়াও, একটু দাঁড়াও, তুমি তো সীমার নও। কারবালার যুদ্ধের পর ইমাম হোসেনের কাটা শির নিয়ে দামেস্ক নগরীর দিকে ধাইছ, হঠাৎ এসে পড়েছ। কেউ তো এদিকে আসে না, যখন এসে পড়েছ একটু দাঁড়াও। আমি জানি কেন এমন বেপথে তুমি এসেছো। বন জঙ্গলের পথে কেউ হাঁটে না, কিন্তু বাংলাদেশের মোহিনী মায়া সকলকে টেনে নিয়ে যায়। আর তোমার জন্মতেই বঙ্গে, তুমি বেপথু হবে তা আবার আশ্চর্য কি? কত দরিদ্র আমাদের গ্রাম, কি আছে মানুষের সম্পদ? একটা খড় ঘর বা কুটির, এক চিলতে উঠান, হয়তো কয়েকটা কলা গাছ বা বাঁশ গাছ বাস্তুর ধারে। দুনিয়ার দৌলত নেই, সে অভাব মিটিয়ে যায় গাছপালা বনবাদর। আর মাঠের বিস্তার তো আকাশকে ডাক দিতে দিতে দৌড়ায়। নদীর বুকে ছলাছল কোথাও বেঁধে নেয়, যেখানে আকাশমুখী নৌকার লগি কখনো সচল কখনো অচল, যদি নৌকার সঙ্গে বাধা থাকে। অবসর পেলে তাই সকলেই দুষ্টু ছেলে সেজে বসে, হেঁটে হেঁটে দেখে, তখন পথ বিপথ কেউ মানে না। গ্রামের বনবাদর জঙ্গল কেবল শেয়ালের প্রিয়। না, শেয়ালও তো বাংলাদেশের শোভা। রাত্রির প্রহর ডেকে যায়, আমাদের নিস্তরঙ্গ জীবনের ঢেউ তুলে যায় যখন দুষ্টুমি করে কোনো গেরস্তের মুরগি হাঁসের উপর লোভ দেখায়। তাই তুমি যখন পথ ছেড়ে মাঠের এই জংলা আবহাওয়ার দিকে পা বাড়িয়েছিলে, তখনই আমি বুঝেছি জন্ম তোমার বঙ্গে। সেই সুবাদেই তোমাকে ডাক দিয়েছি, একটু দাঁড়াও। আমিও এই দেশে জন্মেছিলাম, আমার আর কোনো ঠিকুজি জেনে লাভ নেই কারো, তার দরকারও নেই। আমি বাংলাদেশের আদিবাসী, এই দেমাকি একজনের পরিচয়ের জন্য কি যথেষ্ট নয়? বাড়ি কই, পেশা কই, এসব তো আমার কাছে অবান্তর মনে হয়। আবার কেউ কেউ জিজ্ঞেস করে বসে হিন্দু না মুসলমান, তাও আমার কাছে অবান্তর। এই দেশে জন্মেছি, এই কি আসল পরিচয় নয়? একটু দাঁড়াও, তুমি থমকে গিয়েছো আমার ডাকে, না বাংলার সবুজ মায়ার হাতছানি তোমার চোখে যে আলতো স্পর্শ দিয়ে যাচ্ছে তার অবকাশে? জানো, গাছপালার মর্মর সকলের কানে পশে না, এমন হতভাগ্য বহু আছে এই দেশে। এই মাটির সুগন্ধ অনেকের নাকে যায় না, এমন হতভাগ্য বহু আছে এই দেশে। আমি বড় করুণার চোখে দেখতাম তাদের, পরেই ঘৃণা করতে শিখলাম, তুমুল ঘৃণা। কেন জানো? ওর আর মানুষ থাকে না, তখন হিংস্র জন্তুর মতো দাপাদাপি করে বেড়ায়। জন্তুর মতোই ওরা বোঝে না মা বোনের ইজ্জতের মূল্য। গ্রামকে গ্রাম ধ্বংস হয়ে যায় আগুনে, হাজার হাজার মানুষের লাশ নদীপথে খড়কুটোর মতো ভাসে। অসহায় অনাথ শিশুরা রাস্তায় রাস্তায় কাঁদে। শীতের দাপটে কুকরে কুকুরের মতো আদমের সন্তান সন্ততি হাত পা সব বুকে গুটিয়ে পড়ে থাকে গাছতলায়, খেতে খামারে। এমন শত শত দৃশ্য, না হাজার হাজার, না লাখ লাখ দেশবাসীর বুক ফেটে আহাজারি মহরমের মাতম বেরোয়। কিন্তু ওইসব মানুষ না জন্তু, ওদের মনে কোনো আঁচড় পড়ে না, কারণ তার চোখে কোনোদিন বাংলার জলাজাঙাল গাছপালার মায়া ধরা পড়েনি। আমি জানি তুমি কেন থমকে দাঁড়িয়েছ। বাতাসের মর্মরের সঙ্গে যে আমার ডাক বাঁধা, তুমি শুনতে পেয়েছ বই কি, তাই তো ডাক দিয়েছি। দাঁড়াও পথিকবর। 100 বছর আগে সাগরদাঁড়ি না বাংলাদেশের বিদ্রোহী বজ্রকণ্ঠ কবি রেখে গিয়েছিলেন নিজের কবর থেকে দেশবাসীদের অভিমান ক্ষুব্ধ স্বরে আহ্বানের অভিলাষ। আমি তো তারই মতো দেমাকি, কারণ আমি বাংলাদেশের অধিবাসী। তাই তো তোমাকে ডাক দিয়েছি, দাঁড়াও পথিকবর। আমিও কবরে শুয়ে আছি। না, ঠিক কবর নয়, বরং বলবো মাটির তলায় শুয়ে আছি, কারণ কবর বলতে অনেক কিছু বোঝায়, তাই নয় কি? কবর মানে লাশের গোসল, জানাজা, দাফন। কবর মানে কাফনে ঢাকা মানব মানবীর দেহ। আমার এসব বালাই দরকার হয়নি। বাসিন্দা ছিলাম ইসলামী রাষ্ট্রে, যাকে বলা হতো পাকিস্তান, মানে পূর্ব পাকিস্তান। অন্তত আশা ছিল, যেহেতু আমার বয়স 70-এর বেশি, একদিন নাতি পোতা ছেলেপুলেদের সামনে দুনিয়া থেকে বিদায় নেব। সকলে গোসল দিয়ে কাফন পরিয়ে আমাকে গোরস্থানে নিয়ে যাবে।
যে গোরস্থানে আমার পিতামাতা এবং সকল মুরব্বীরা শেষ আশ্রয় পেয়েছে। বামনের চাঁদ হাতে পাওয়ার লোভ কি তা? মোটেই না। ইসলামী রাষ্ট্রে অতটুকু তো আশা করা যায়, কিন্তু আমার নসিবে তা জোটেনি। আমি মরলাম কুকুরের মতো। কোরআন ছুঁয়ে কসম করতে পারি, তখনও পারতাম। আমি তো কারো ক্ষতি করিনি। লেখাপড়ার জন্য কোনোদিন মক্তবে যাইনি। অনেক বয়সে গায়ের মানুষ মুরব্বি মনে করতে লাগলো, তাই একটু লজ্জা পেলাম। কিছু লেখাপড়া করা উচিত ছিল। অন্তত আশা ছিল, যেহেতু আমার বয়স 70-এর বেশি, একদিন নাতি পোতা ছেলেপুলেদের সামনে দুনিয়া থেকে বিদায় নেব। সকলে গোসল দিয়ে কাফন পরিয়ে আমাকে গোরস্থানে নিয়ে যাবে, যে গোরস্থানে আমার পিতা মাতা এবং সকল মুরব্বীরা শেষ আশ্রয় পেয়েছে। বামনের চাঁদ হাতে পাওয়ার লোভ কি তা? মোটেই না। ইসলামী রাষ্ট্রে ততটুকু অন্তত আশা করা যায়, কিন্তু আমার নসিবে তা জোটেনি। আমি মরলাম কুকুরের মতো। কোরআন ছুঁয়ে কসম করতে পারি, তখনও পারতাম। আমি তো কারো ক্ষতি করিনি। লেখাপড়ার জন্য কোনোদিন মক্তবে যাইনি। অনেক বয়সে গায়ের মানুষ মুরব্বি মনে করতে লাগলো, তাই লজ্জা পেলাম। কিছু লেখাপড়া শেখা উচিত ছিল। তখন লুকিয়ে লুকিয়ে নাতিদের বই দিয়ে শুরু করলাম ওদের কাছেই। অনেক দিনের আঁচট মাটিতে ফসল দিলে যা হয়, আমারও তাই ঘটলো। অনেক কিছু পড়ে ফেললাম। মাদ্রাসার পণ্ডিতের কাছে বই ছিল বঙ্কিমচন্দ্র, মাইকেল, রবীন্দ্রনাথ, নজরুল, এমন কত কবি ও লেখকদের কাহিনী কবিতা পড়ে গেলাম। আহা, যদি জওয়ানকালে এসব শুরু করতে পারতাম। আফসোস হতো, জীবনে বিকেল নেমেছে, তার জন্য দুঃখ করিনি। ছেলেরাও লেখাপড়া জানে না আমার মতো। নাতিরা লেখাপড়া শেখে, তবেই আমার বুক ভরে উঠবে, এই আশায় আশায় ছিলাম। জমিনের দেখাশোনা ছেলেরাই করত। এইভাবেই তো জীবন কাটছিল। হঠাৎ অনেক গুজব ভেসে এলো গায়ে। মিলিটারি শকুনেরা ঢাকা শহর ভাগার মনে করে ঝাঁপিয়ে পড়েছে। এক রাত্রে হাজার হাজার লোককে হত্যা করেছে, আগুন লাগিয়েছে শত শত ঘরে। প্রথমে বিশ্বাস হয়নি, কিন্তু গায়ে অনেকে যখন ফেল না, ঘরে ঘরে কান্নাকাটি উঠলো, আর স্থির থাকতে পারলাম না। ভাবতে চেষ্টা করেছি, কেন কেন এই বয়সে এসব তুলিয়ে বুঝে উঠতে পারিনি। 2 মাস গেল না, গায়ে যাওয়ানারা হঠাৎ খবর নিয়ে এলো, বাড়ি ঘরদর ছেড়ে পালান পালান, মিলিটারি আইতাছে। চোখের সামনে সব ফাঁকা হয়ে গেল 8 ঘন্টার মধ্যে। সবাই গা ছেড়ে দূরে যেতে লাগলো নিরাপদ জায়গায়। বাড়ির সব কিছু ফেলে, আমার ছেলে নাতি, ছেলের বউ, সবাই, পাড়া প্রতিবেশী সবাই। আমি গোধরলাম, আমি বুড়ো মানুষ, কেন যাব? আমি তো কারো ক্ষতি করিনি। ভোট দিতে যেতে পারিনি, পায়ে বাজছিল তাই। আমি কেন কোথাও যাব? তারপর তারা এলো নেকড়ের পালের মতো। গায়ে ঢুকতেই কয়েকটা মেশিন গানের আওয়াজ করলে। কিন্তু আতঙ্কিত হবে কে? কেউ তো নেই। আমাকে উঠানে বসে থাকতে দেখে ওরা একটু অবাক হলো। খাকি লেবাস পরা একটা নেকড়ে আমার দিকে সঙ্গী নুচিয়ে বললে, এই বুড়া, আসসালাম আলাইকুম। শুনেছি ওরা মুসলমান, তাই সালাম আলাইকুম দিলাম। এই বুড়া, এদের মুকুট বাহিনী হ্যাঁ? এই বুড়া, এদের মুকুট বাহিনী হ্যাঁ? আমি হকচকিয়ে গেলেও এতটুকু ভয় পাইনি। জবাব দিলাম, মুক্তি ফৌজ। হ্যাঁ হ্যাঁ, নেকড়েগুলো হা হা করে হেসে উঠলো। হাম জানতা নেই, বোধহয় আমার রসিকতায় মজা পেয়েছিল বা হকচকিয়ে গিয়েছিল। একটা নেকড়ে জিজ্ঞেস করলে, হুয়া কেয়া? শুরু আবার ঝোল খেতে অনেক সময় আমরা বেশি মজা পেলে যেমন হাপুর সুপুর শব্দ করি, তেমনই শব্দ ঠোঁটে তুলে বললাম, ওয়েসা শুষ লেতা তো কেয়া হুয়া? আবার নেকড়ের হুঙ্কার, সব শুষ লেগা, ये जमीन आसमान माटी दरिया नदी हवा सब शुष लेता, क्या हमको शुष लेगा? सबको देखा ना, বাংলা শিখনে শুরু कर दिया। নেকড়েগুলো তখন গর্জে উঠলো না, একটু চুপ থেকে জিজ্ঞেস করলে, মুকুট বাহিনী কিদার? ন জানি। একদম গায়ের ভাষা বেরিয়ে এলো মুখ থেকে। ওরা আর কিছু বললে না, শুধু ওদের সঙ্গে আমাকে যেতে বললে। গায়ের বনবাদারের পাশে তো কেউ আসে না। ওইখানে বর্ষায় মাটি ধসে ধসে গর্ত হয়ে গিয়েছিল। তার কিনারায় দাঁড় করিয়ে ওরা আমার পেটে বুকে সঙ্গীন জ্বালিয়ে দিলে, খোঁচার পর খোঁচা। তারপর যখন মাটি চাপা দেয়, তখনও ধরে জান ছিল। একটু দাঁড়াও পথিক, দেখছো না মাটির ভেতর থেকে আমার মুঠি বাঁধা হাত উঁচিয়ে আছে, মাত্র কবজি পর্যন্ত। মাংস তো নেই, কাকে ঠোকরে সব শেষ। সাদা হাড় মাটির রঙের সঙ্গে মিলে গেছে, কারো চোখে পড়বে না সহজে। তুমি শুধু দেখে যাও, নেকড়ের পালে পড়ে আমার শেষ প্রতিবাদ রেখে গেছি বাইরের জগতে।
আমার মুঠি হাত, দেখো দেখো, তুমিও দুশ্মনকে আঘাত দিতে হাত মুঠিবদ্ধ করো। একটু দাঁড়াও, দেখে যাও, জন্ম যদি তব বঙ্গে,